বিষয়টি আলোচনা করতে যাব সেটি হলো দশম শ্রেণীর একটি অধ্যায়টির নাম বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ। পূর্বে বায়ুর স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের গঠন আলোচনা করা হয়েছিল। আজ আলোচনা করব বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ। আমরা জানি পৃথিবী পৃষ্ঠে সূর্যের সকল উত্তাপের উৎস হলো সূর্য। এই সূর্যের আলো আমাদের পৃথিবী পৃষ্ঠে চতুর্দিকে বিভিন্নভাবে উত্তপ্ত করছে এবং উষ্ণতার অসম বন্টন ঘটাচ্ছে। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে টোটাল আমাদের যে সূর্যের আলো, যেটা 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পড়ছে, সেই 200 কোটি ভাগের 1 ভাগ আলোক রশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে আমাদের পৃথিবীর দিকে আসার পর সেটি কিভাবে বন্টিত হচ্ছে, অর্থাৎ সেই 100% 200 কোটি ভাগের 1 ভাগকে যদি আমরা শতকরা হিসাবে ধরি, তাহলে 100 ভাগ সূর্যের আলোর 66 ভাগ কার্যকরী সৌরবিকিরণ হিসাবে আমাদের পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করছে। পৃথিবী পৃষ্ঠ, বায়ুমণ্ডল সহ মেঘ এগুলোকে উত্তপ্ত করছে, যেটাকে আমরা বলছি কার্যকরী সৌরবিকিরণ। অর্থাৎ 66% আলোক রশ্মির আরও 48% ভূপৃষ্ঠ, 15% বায়ুমণ্ডল, 3% মেঘ এগুলোকে উত্তপ্ত করছে। তাই একে আমরা বলছি, যেহেতু প্রকৃতপক্ষে এই আলোক তরঙ্গ এই পৃষ্ঠগুলোকেই উত্তপ্ত করছে, তাই এটাকে কার্যকরী সৌরবিকিরণ বলছি। কিন্তু 34% ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি সে কিন্তু পুনরায় মহাকাশ থেকে ফিরে চলে যাচ্ছে। এটা কিন্তু পৃথিবীকে উত্তপ্ত করতে পারছে না, তাই কি আমরা অ্যালবেডো বলছি, যেটা মেঘ থেকে প্রতিফলিত হয় 25%, মহাকাশ থেকে 6%, ভূপৃষ্ঠ থেকে 3% প্রতিফলিত হয়। এইভাবে আমাদের পৃথিবী পৃষ্ঠে মহাকাশ থেকে এই পৃথিবী পৃষ্ঠ সহ মহাকাশ থেকে এই 34% আলোক রশ্মি পুনরায় ফেরত চলে যায়। একে আমরা অ্যালবেডো বলি। তাহলে টোটাল 66% সূর্যের আলো আমাদের পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করছে এবং তার কারণেই আমাদের পৃথিবী পৃষ্ঠ সহ বায়ুমণ্ডল বিভিন্নভাবে অসমভাবে উত্তপ্ত হচ্ছে এবং যার ফলে উষ্ণতার তারতম্য ঘটছে। তো আজ আমাদেরকে জানতে হবে এই বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলো, মেন কারণগুলো কী কী। বায়ুর উষ্ণতা তারতম্যের মেন কারণ, আমরা অনেকগুলি কারণ রয়েছে যেগুলি বায়ুর উষ্ণতার তারতম্য ঘটাচ্ছে, যে কারণে আমরা সমগ্র পৃথিবীতে দেখতে পাচ্ছি 3টে তাপমণ্ডল থাকছে। 0 থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে, যেটাকে আমরা বলছি উষ্ণমণ্ডল। 30 থেকে 60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ, যেটাকে আমরা বলছি নাতিশীতোষ্ণ মণ্ডল। কিংবা 60 থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ, যেটা কিনা হিমমণ্ডল। তো এই রকম যে বিভিন্ন তাপমণ্ডল তৈরি হচ্ছে কেন, কি এমন উপাদান, কি এমন নিয়ন্ত্রক, কি এমন কন্ট্রোলিং এলিমেন্ট রয়েছে যেগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠকে বিভিন্ন জায়গায় উষ্ণতার তারতম্য ঘটাতে সহযোগিতা করছে। প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে সূর্যরশ্মির তাপীয় ফল। সূর্যরশ্মির তাপীয় ফল মানে কি, এই যে 66% কার্যকরী সৌরবিকিরণ আমাদের পৃথিবী পৃষ্ঠের দিকে পড়ছে এবং পৃথিবী সহ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, এটাই কার্যকরী সৌরবিকিরণ। এটাই পৃথিবী পৃষ্ঠে পড়ে আমাদের টোটাল তাপীয় ফলটা ঘটাচ্ছে। তো এই তাপীয় ফল ঘটাতে গেলে যে সমস্ত উপাদানগুলি এই তাপীয় ফল বিভিন্ন জায়গায় তাপীয় ফলের তারতম্য ঘটাতে সহযোগিতা করছে, অর্থাৎ সূর্যরশ্মি তাপীয় ফল তো পৃথিবীর সব জায়গায় সমানভাবে নেই। নাতিশীতোষ্ণ অঞ্চলে একরকম তাপীয় ফল, উষ্ণমণ্ডলে এক ধরনের তাপীয় ফল, হিমমণ্ডলে এক ধরনের তাপীয় ফল। তাই আমরা দেখতে পাই যে সূর্যরশ্মি তাপীয় ফলের তারতম্যের কারণ যে পয়েন্টগুলো এর সঙ্গে জড়িত রয়েছে, প্রথম হচ্ছে দিনের দৈর্ঘ্য। এই দিনের দৈর্ঘ্য পয়েন্টটা কি, কারণ আমরা জানি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী 66.5 ডিগ্রি কৌণিক অবস্থানে পশ্চিম থেকে পূর্বে আবর্তনরত অবস্থায় পরিক্রমণ করার সময় দেখি যে বিভিন্ন সময়ে দিনের দৈর্ঘ্য পৃথিবীর 66.5 ডিগ্রি কৌণিক অবস্থান কারণের জন্য আমরা দেখতে পাই যখন আবর্তনরত অবস্থায় পরিক্রমণ করে, তখন দেখতে পাই যে বিভিন্ন জায়গায় সূর্যরশ্মির কিন্তু সূর্যরশ্মির যে পতন হয় তার মধ্যে দৈর্ঘ্যের তারতম্য হয়। অর্থাৎ মধ্যখানে যদি সূর্যের আলো থাকে এবং এইখানে যদি পৃথিবী, আমি 4টে অবস্থান মোটামুটি ঋতু পরিবর্তনের সেই ছবিটা যদি মনে করিয়ে দিতে চাই, তাহলে আমরা দেখব যে এইটা হচ্ছে 21শে মার্চ, এইটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, এটা হচ্ছে 21শে জুন, আর এটা হচ্ছে 22শে ডিসেম্বর। অর্থাৎ এই 21শে মার্চ তারিখে আমরা দেখতে পাচ্ছি সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুটো দিন কিন্তু দিন রাত্রি 12 ঘন্টা করে দিন, 12 ঘন্টা করে রাত্রি। কিন্তু 21শে জুন তারিখে দেখা যাচ্ছে উত্তর গোলার্ধে দিন বড় এবং 22শে ডিসেম্বর তারিখে দেখা যাচ্ছে দক্ষিণ গোলার্ধে দিন বড়। অর্থাৎ এই 66.5 ডিগ্রি কৌণিক অবস্থান এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু দিনের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটছে। আর এই দিনের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটার ফলে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় উষ্ণতার তারতম্য ঘটছে। এবং এই
উষ্ণতর তাপীয় ফলের দিনের দৈর্ঘ্য যেমন একটি পয়েন্ট, তার পরের পয়েন্ট হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। আমরা জানি সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী তার চারিদিকে আবর্তনরত অবস্থায় পরিক্রমণ করছে, তখন দুটো অবস্থান মূলত, যেহেতু উপবৃত্তাকার কক্ষপথ, তাই 3রা জানুয়ারি এবং 4ঠা জুলাই তারিখে আমরা দেখতে পাই যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে 15,20,00,000 কিলোমিটার, এবং 3রা জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে 14,70,00,000 কিলোমিটার। এইরকম এই সূর্য থেকে পৃথিবীর দূরত্বের হ্রাস বৃদ্ধির কারণে আমরা দেখতে পাই কিন্তু সূর্যের আলোক রশ্মি পৃথিবী পৃষ্ঠের ওপর কখনো একটু বেশিভাবে পড়ে, উত্তপ্ত হয়, আবার কখনো দূর থেকে পড়লে তখন একটু সূর্যের আলোর পরিমাণ কম হয়, অর্থাৎ একটু তির্যকভাবে হয়। ফলে কি হয়, আমরা দেখতে পাই সূর্যরশ্মির তাপীয় ফল কিন্তু পরিবর্তিত হয়। এরপরে আমরা বলতে পারি সূর্যরশ্মির পতন কোণ। পতন কোণটা তো আমার প্রথমে প্রায় আলোচিত হয়ে গেছে, কারণ আমরা জানি যে যখন বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠের উপর বিভিন্নভাবে পড়ে, যেহেতু পৃথিবীর আকৃতি গোলাকার বা উপবৃত্তাকার, তাই আমরা দেখতে পাই যে নিরক্ষীয় অঞ্চলে, যেটা 0 ডিগ্রি নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, নাতিশীতোষ্ণ অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়, এবং হিমমণ্ডলে যেখানে 90 ডিগ্রি অক্ষাংশ, সেখানে সূর্যরশ্মি অতি তির্যকভাবে কিরণ দেয়। এই পতন কোণের তারতম্যের কারণের জন্যই আমরা দেখতে পাই যে পৃথিবীতে এই উষ্ণতার বন্টনের তারতম্য হয়। আর এই পতন কোণের তারতম্যটা ঘটে কি হয় না, পৃথিবীর 66.5 ডিগ্রি কৌণিক অবস্থানের কারণে। পৃথিবীর 66.5 ডিগ্রি কৌণিক অবস্থানের কারণের জন্যই এই সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয়, এবং তার ফলেই আমাদের পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন জায়গায় তাপমাত্রা তারতম্য হয়। আর সেই কারণে আমরা দেখতে পাই আমাদের পৃথিবীতে কোথাও উষ্ণমণ্ডল, কোথাও নাতিশীতোষ্ণমণ্ডল, কোথাও হিমমণ্ডল। এর পরের পয়েন্ট আমরা যেটা আসবো পৃথিবীর বায়ুর উষ্ণতা তারতম্যের কারণে, সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট যেটা আসবো, সেটা হচ্ছে অক্ষাংশ। তাহলে প্রথমটা রইল সূর্যরশ্মি তাপীয় ফল। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে সূর্যরশ্মির তাপীয় ফল। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে অক্ষাংশ। এই অক্ষাংশ পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এইটা যদি আমাদের এই পৃথিবী হয়, এই পৃথিবীর আমরা দেখতে পাচ্ছি যে এই পৃথিবীর এইরকমভাবে অক্ষাংশ ভিত্তিতে এখানটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, এবং ক্রমশ এইভাবে অক্ষরেখাগুলো বিস্তৃত এবং 90 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। তো আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো কিন্তু এই অক্ষাংশ ভেদে তারতম্য হয়, অর্থাৎ নিম্ন অক্ষাংশে সূর্যের আলো লম্বভাবে কিরণ দেয়, আর উচ্চ অক্ষাংশে সূর্যের আলো তির্যকভাবে কিরণ দেয়, যেটা আমরা একটু আগেই আলোচনা করেছিলাম। তো একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে লম্বভাবে যখন সূর্যের আলো পড়ে, তখন এখানে পৃথিবী পৃষ্ঠে যে বায়ু স্তরগুলো রয়েছে, আমরা যদি বায়ু স্তরকে এইভাবে ভাগ করে দিই, তাহলে দেখব যে লম্বভাবে রশ্মিতে এখানে ধরলাম 3টে বায়ু স্তর ভেদ করলেই সূর্যের আলো কিন্তু নিরক্ষীয় অঞ্চলে পৌঁছে যাচ্ছে। কিন্তু যখন এই সূর্যের আলোকে মধ্য অক্ষাংশে কিংবা উচ্চ অক্ষাংশে যেতে হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে তির্যকভাবে, অর্থাৎ এর গতিপথটা অনেক বেশি, আর গতিপথ অনেক বেশি হলে অনেক বায়ুর অণুকণাকে উত্তপ্ত করতে হবে, যার ফলে কি হবে, পৃথিবী পৃষ্ঠে যেটা তির্যক রশ্মি, তাতে কিন্তু উত্তাপের পরিমাণ কম হবে। এই কারণেই দেখতে পাই নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং হিমমণ্ডলে সূর্যের উত্তাপের পরিমাণ উষ্ণমণ্ডলের তুলনায় অনেকটাই কম। এর পরের চ্যাপ্টারে, এই পরের যে অধ্যায় আমরা উষ্ণতা তারতম্যের কারণের, সেটা হচ্ছে স্থলভাগ এবং জলভাগের বন্টন। তার আগে একটা পয়েন্ট উচ্চতাটা আলোচনা করে দিই। উচ্চতা, এই উচ্চতা পয়েন্টটা কি না, উচ্চতা পয়েন্টটা হচ্ছে যে আমরা যত উপরের দিকে যাব তত আমাদের বায়ুর অণুকণাগুলোর পরিমাণ কমতে থাকবে, অর্থাৎ আমাদের পৃথিবী পৃষ্ঠে সবথেকে বেশি অধিক ঘনত্বের বায়ুর অণুকণাগুলি অবস্থান করে, এবং যত উপরের দিকে যাব তত বায়ুর অণুকণাগুলির পরিমাণ কমতে থাকলে তত কি হবে, সেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর অণুকণার পরিমাণ কমতে থাকলে সেখানে উষ্ণতার পরিমাণও কম হবে। তাই আমরা দেখতে পাই যে প্রতি 1000 মিটার কিংবা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের পরিমাণ হচ্ছে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে উষ্ণতা হ্রাস হয় বলে আমরা উচ্চ পার্বত্য অঞ্চলগুলোতে অনেক সময় বরফ জমতে দেখি। তাই আমরা দেখতে পাই যে একটা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, তাহলে এইভাবে উচ্চতা, এইভাবে যদি একটা পার্বত্য অঞ্চল অবস্থান করে, এই পার্বত্য অঞ্চলে যত আমরা উপরের দিকে যাব তত প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে যাবে, এবং এই হারে তাপমাত্রা কমতে থাকলে একসময় তাপমাত্রা কমে কমে এমন একটা জায়গায় আসবে যে পার্বত্য অঞ্চলের উপরের অংশে তাপমাত্রা কমে গিয়ে অনেক সময় জল বরফে পরিণত হবে, অর্থাৎ পর্বতের উপরের অংশে। এই কারণে আমরা বরফ দেখতে পাই। তো এই যে বিষয়গুলো, এর একটা উদাহরণ দিতে পারি যে কিলিমাঞ্জারো পর্বত,
যেটা কিলিমাঞ্জারো পর্বত, সেই কিলিমাঞ্জারো পর্বতটার উচ্চতা হচ্ছে 5894 মিটার। তো এই 5894 মিটার মাউন্ট কিলিমাঞ্জারো কিন্তু নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, এর উপর দিয়ে নিরক্ষরেখা গেছে। তা সত্ত্বেও এই মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতের উপরে কিন্তু সারা বছর বরফ জমে থাকে। তার একটাই কারণ, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। অর্থাৎ আমাদের পৃথিবীতে যে সমস্ত উচ্চ অঞ্চলগুলো রয়েছে সেই জায়গায় উষ্ণতা কমের এটাই কিন্তু কারণ। আর যে জায়গা সমভূমি অঞ্চল সেই জায়গায় কিন্তু উষ্ণতাটা অতটা কমে না। এরপরের যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে স্থলভাগ এবং জলভাগের বন্টন। স্থলভাগ এবং জলভাগের বন্টনটা কি, যে আমাদের পৃথিবী পৃষ্ঠে সব জায়গায় কিন্তু স্থলভাগ নেই এবং সব জায়গায় কিন্তু জলভাগ নেই। স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ এবং জলভাগের বন্টনটা কি না, স্থলভাগ এবং জলভাগের বন্টনে আমরা দেখতে পাই যে আমাদের পৃথিবীতে যে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল রয়েছে, এই 1 ভাগ স্থল এবং 3 ভাগ জল কিন্তু একইভাবে সমানভাবে বন্টিত নেই, অসমভাবে বন্টিত রয়েছে। এই স্থলভাগ এবং জলভাগের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই যে উষ্ণতার তারতম্য হয়। কারণ কি, স্থলভাগ দ্রুত উত্তপ্ত হবে, জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হবে। আর এই স্থলভাগ এবং জলভাগের অসম বন্টনের কারণেই আমরা দেখতে পাই যে যেখানে স্থলভাগ রয়েছে সেই স্থলভাগে কিন্তু দেখা যায় যে রাতের বেলা মহাকাশ থেকে, এই মহাসমুদ্র থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। আবার যখন দিনের বেলা হবে, দিনের বেলা দেখতে পাওয়া যায় স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ এইরকম যদি একটা অংশ থাকে, এরকম যদি একটা স্থলভাগ হয় আর এখানটা যদি জলভাগের অংশ থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে যখন আমাদের দিনের বেলা হবে, দিনের বেলা আমরা দেখতে পাবো যে এই সমুদ্র থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হবে দিনের বেলা, আর রাত্রেবেলা দেখা যাবে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। তো এইভাবে স্থলভাগে এবং জলভাগের উষ্ণতার এইরকমভাবে বায়ু প্রবাহিত হলে কখনো শীতল বাতাস, কখনো উষ্ণ বাতাস এইগুলো প্রবাহিত হয়, তার ফলে কি হয়, উষ্ণতার তারতম্য ঘটে। এর পরের যে পয়েন্টটা, এই কারণে আমরা দেখতে পাই যে স্থলভাগ জলভাগের অসম বন্টনের কারণে বিভিন্ন জায়গায়, এছাড়াও জলভাগের যেখানে জলভাগ অবস্থান করে সেখানে কি হয় না, অনেক সময় এই জলভাগে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, অর্থাৎ একটা সামুদ্রিক বাতাস, আর্দ্র বাতাস প্রবাহিত হয়। এরপরে আমরা আসবো ভূপৃষ্ঠের প্রকৃতি। ভূপৃষ্ঠের প্রকৃতি কীরকম না, ভূপৃষ্ঠটা কীরকম হবে, এরকম অনেক পয়েন্ট আছে। তো ভূপৃষ্ঠের প্রকৃতিটা কীরকম, ভূপৃষ্ঠের প্রকৃতি হচ্ছে আমাদের ভূপৃষ্ঠটা শিলাময় না ভূপৃষ্ঠটা অরণ্যাবৃত না ভূপৃষ্ঠটা বরফাবৃত, তার উপরে নির্ভর করছে যে সেখানকার উষ্ণতা কীরকম হবে। যদি সেখানটা শিলাময় হয় তাহলে সেই ভূপৃষ্ঠের উত্তাপের পরিমাণ বেশি হবে, যদি সেখানটা বরফাবৃত থাকে তাহলে সেখানে উত্তাপের পরিমাণ কম হবে, যদি অরণ্যাবৃত থাকে সেখানে উত্তাপের পরিমাণ কম হবে। তো এইগুলো নির্ভর করছে যে সেখানকার ভূপৃষ্ঠটা, আমাদের পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় তো একই রকমভাবে পৃথিবী পৃষ্ঠ একই রকমভাবে গঠিত নয়, সেই কারণেই কিন্তু আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতারও কিন্তু এই কারণেও তারতম্য হতে পারে। এর পরের যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢালটা কীরকম, এরকম যে ভূমির ঢাল যেদিকে থাকবে, যদি এখানে সূর্যের আলো এরকমভাবে অবস্থান করে তাহলে আমরা দেখতে পাবো যে যেদিকে সূর্যের আলো ভূমির ঢালটা দিকে আছে সেই দিকে তাপমাত্রার পরিমাণ বেশি হচ্ছে, আর যেখানটা ভূমির ঢালটা সূর্যের থেকে দূরে আছে সেখানে তাপমাত্রার পরিমাণ কম হচ্ছে। আর তাপমাত্রার পরিমাণ কম হলেই আমরা দেখতে পাবো সেখানকার বায়ুরও উষ্ণতার তারতম্য ঘটবে। এরপরে আমার পরের যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্রের, এই ভূমির ঢালের পরে আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্রের অবস্থান। সমুদ্রের অবস্থানের কারণে আমরা দেখতে পাই কি যে একটা স্থলবায়ু এবং সমুদ্র বায়ু প্রবাহিত হয়, এবং তার ফলে কি হয়, সেই জায়গায় বায়ুমণ্ডলও কিন্তু উষ্ণতার একটা তারতম্য ঘটতে পারে। যেটা আমরা পূর্বে একটু আগে আলোচনা করছিলাম যে এখানটা যদি স্থলভাগ হয় আর এখানটা যদি এরকম সমুদ্রের অংশ থাকে তাহলে আমরা দেখব যে দিনের বেলা, যেটা আমরা দেখতে পাবো যে দিনের বেলা যখন এখানে সূর্যের আলো এই স্থলভাগের উপরেও পড়ছে আবার জলভাগের উপরেও পড়ছে, কিন্তু স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় দিনের বেলা স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে গেলে এখানে শূন্যস্থান তৈরি হবে, ফলে কি হবে, এখানে একটা নিম্নচাপ তৈরি হবে। তখন কি হবে, জলভাগ থেকে শীতল বাতাস এদিক দিয়ে, অর্থাৎ দিনের বেলা সমুদ্র থেকে একটা শীতল আর্দ্র বাতাস স্থলভাগের দিকে আসবে। আবার রাত্রেবেলা ঠিক উল্টা ঘটনাটা হবে, সমুদ্রের দিকে স্থলভাগ থেকে শীতল বাতাস সমুদ্রের দিকে যাবে। তো এইরকমভাবে যদি কোনো একটা স্থলভাগের পাশে কোনো সমুদ্রাঞ্চল থাকে তখন আমরা দেখতে পাবো যে সেখানে সমুদ্র থেকে আর্দ্র শীতল বাতাস প্রবাহিত হবে, ফলে সেখানকার জলবায়ু একটা সমভাবাপন্ন বিরাজ করবে। এর পরের যে পয়েন্ট আমাদের বায়ুর উষ্ণতা তারতম্যের কারণে, পরের পয়েন্টটা হচ্ছে
বায়ু প্রবাহ। আমাদের পৃথিবীতে বায়ু প্রবাহ কিন্তু অনেক রকম আছে, কোথাও শীতল বায়ু প্রবাহিত হয়, কোথাও উষ্ণ বায়ু প্রবাহিত হয়। যেখানে যেরকম বায়ু প্রবাহিত হবে সেখানকার আবহাওয়া বা জলবায়ু কিন্তু আলাদা হবে, অর্থাৎ সেখানকার বায়ুর উষ্ণতারও তারতম্য হবে। যেমন আমরা দেখতে পাই ভারতের উত্তর পশ্চিম অংশে যে লু বায়ু প্রবাহিত হয়, তার ফলে ভারতের উত্তর পশ্চিম অংশে গ্রীষ্মকালে উষ্ণতার পরিমাণ বাড়তে থাকে। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু যখন জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর থেকে ভারতীয় উপমহাদেশের দিকে প্রবাহিত হয়, তখন দেখতে পাই সেখানকার উষ্ণতা কিন্তু 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো কমে যায়। তো এটাও বৃষ্টিপাতের কারণে হয়, অধঃক্ষেপণের কারণে হয়। এরপরে আমরা এই সমুদ্রের অবস্থানের পরের পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র স্রোত। আমরা তো জানি পৃথিবীতে দুই রকম সমুদ্র স্রোত আছে, একটা উষ্ণ স্রোত আর একটা শীতল স্রোত। যে সমস্ত স্থলভাগের উপর দিয়ে, যে সমস্ত মহাদেশের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে সেইখানকার উপকূল অঞ্চলটাকে উষ্ণ করতে পারে, ফলে সেখানকার বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে। আর যে অঞ্চলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হচ্ছে সেখানকার আবহাওয়া মণ্ডল কিছুটা শীতল হতে পারে। উদাহরণ বলতে পারি যে উপসাগরীয় স্রোতের কারণে উত্তর পশ্চিম ইউরোপ মহাদেশে কিন্তু জলবায়ু কিছুটা উষ্ণ। আবার আমি যদি বলি জাপান উপকূল অঞ্চলে উষ্ণ কুরোশীয় স্রোতের কারণে সেখানে কিন্তু জলবায়ু কিছুটা উষ্ণ। আবার আমরা বলতে পারি শীতল লাব্রাডোর স্রোতের কারণে সেখানকার জলবায়ু এমনিতেই শীতল, ক্যানারি স্রোতের কারণে সেখানকার জলবায়ু কিছুটা শীতল হয়। এইরকমভাবে কোনো উপকূল অঞ্চলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে সেখানকার জলবায়ু বা সেখানকার বায়ুমণ্ডল বা সেখানকার আবহাওয়া মণ্ডল উষ্ণ হবে, শীতল স্রোত প্রবাহিত হলে সেখানকার আবহাওয়া মণ্ডল শীতল হবে। এরপরে আমরা আসছি যে মৃত্তিকার প্রকৃতি। মৃত্তিকার প্রকৃতিটা কীরকম না, এখানকার এই বায়ুর উষ্ণতার পরে আরেকটা কয়েন যে মৃত্তিকার প্রকৃতি। মৃত্তিকার প্রকৃতি হচ্ছে যে আমাদের পৃথিবী পৃষ্ঠে সমস্ত জায়গায় একই রকম মৃত্তিকা নয় বা একই রকম শিলা নয়। কোথাও গ্রানাইট শিলা, কোথাও আগ্নেয় শিলা, কোথাও পাললিক শিলা, কোথাও রূপান্তরিত শিলা, কোথাও কৃষ্ণ মৃত্তিকা, কোথাও ল্যাটেরাইট মৃত্তিকা, কোথাও পলি মৃত্তিকা। তো এই বিভিন্ন ধরনের মৃত্তিকার কিন্তু উষ্ণতা গ্রহণ করার ক্ষমতা কিংবা উষ্ণতা বর্জন করার ক্ষমতা একই রকম নয়। তাই যেহেতু আমাদের পৃথিবী পৃষ্ঠের সকল জায়গায় তাপ বিভিন্ন ধরনের পদার্থ, বিভিন্ন ধরনের কঠিন উপাদান দিয়ে গঠিত, তাই কোথাও উষ্ণতার পরিমাণ বেশি, কোথাও উষ্ণতার পরিমাণ কম। সেই কারণে সেইখানে কিন্তু সেই রকমভাবে আবহাওয়া মণ্ডলও সেইভাবে উত্তপ্ত হয়, ফলে উষ্ণতার তারতম্য আমরা দেখতে পাই। আর লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে মানুষের কার্যাবলী। মানুষের কার্যাবলীটা কীরকম না, মানুষের কার্যাবলী হচ্ছে যে আমাদের মানুষ তার মৌলিক চাহিদা পূরণের উদ্দেশ্যে অর্থাৎ খাদ্যবস্ত্র, বাসস্থান এবং তার জীবনকে উন্নততর থেকে আরও উন্নততম করার উদ্দেশ্যে মানুষ যখন তার উন্নতির দিকে এগিয়ে যায় তখন বিভিন্নভাবে বনজ সম্পদ থেকে শুরু করে আমাদের যাবতীয় যে প্রাকৃতিক জৈব সম্পদ রয়েছে সেগুলোকে ধ্বংস করে, এবং ধ্বংস করার ফলে চতুর্দিকে এই উদ্ভিদ বা অরণ্যের পরিমাণ কমতে থাকে এবং কলকারখানা জনবসতির পরিমাণ বাড়তে থাকে। ফলে কি হয়, সামগ্রিকভাবে আমাদের বাষ্পীভবন অর্থাৎ অরণ্য বেশি থাকলে সেখানে জলীয় বাষ্পের উৎপাদন বেশি হবে, ফলে জলীয় বাষ্পের পরিমাণ কম হবে। জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে, বৃষ্টিপাতের পরিমাণ কম হলে উষ্ণতার পরিমাণ বাড়বে। সামগ্রিকভাবে মানুষের কার্যাবলী যত আরও বেশি করে বাড়বে তত বায়ুমণ্ডলে উষ্ণতার পরিমাণও বাড়বে। এইভাবেই কিন্তু সৃষ্টি হয় গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্টগুলো। তো এই হচ্ছে আমাদের টোটাল বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ। তাহলে এখন শর্ট করে যদি আমরা একটা বলি যে টোটাল প্রথম থেকে যে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণগুলো বললাম, জাস্ট যদি পয়েন্টগুলো বলা যায় যে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণগুলি কি কি, তাহলে আমরা প্রথমে বলবো সূর্যরশ্মি তাপীয় ফল। এই সূর্যরশ্মি তাপীয় ফলের মধ্যে যে পয়েন্টগুলি আমি আলোচনা করলাম, এক হলো দিনের দৈর্ঘ্যের পরিমাণ, তারপরে হচ্ছে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, সূর্যরশ্মির পতন কোণ, তারপরে এই যে তাপীয় বায়ু উষ্ণতা তারতম্যের কারণে যে দ্বিতীয় পয়েন্টটি আলোচনা করলাম সেটা হচ্ছে অক্ষাংশ, তারপরে আলোচনা করলাম উচ্চতা, তারপরে আলোচনা করলাম স্থলভাগ এবং জলভাগের বন্টন, তারপরে আলোচনা করলাম ভূপৃষ্ঠের প্রকৃতি, তারপরে করলাম ভূমির ঢাল, তারপরে করলাম সমুদ্রের অবস্থান, তারপরে করলাম সমুদ্র স্রোত, তারপর বায়ুপ্রবাহ, তারপরে মৃত্তিকা বা শিলার প্রকৃতি, লাস্ট করলাম মানুষের কার্যাবলী। এখান থেকে যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি হলো যে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণগুলি কী কী এবং বায়ুর উষ্ণতা তারতম্যের কারণগুলি কী কী এটা পড়ে, আর এখানে পড়ে যে সূর্যরশ্মি তাপীয় ফল বলিতে কী বোঝো, আর পরে বৈপরীত্য উত্তাপ বলিতে কী বোঝো। বৈপরীত্য উত্তাপ যদিও এখন আলোচনা করা হলে পরের ভিডিওতে আলোচনা করা হবে।